ওটা আসছে নাকি আকিলা? আমাদের আজকে কোনো ক্লাস না? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। তোমাদের তো মনে হয় আজকে দুইটা গ্রুপের ক্লাস মনে হয় জি স্যার। না? কোন কোন গ্রুপ? বিসি নাকি স্যার বি আর ডি। ডি আর ডি? আচ্ছা বি, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই তোমাদের কি এ করছেন, শেষ করছেন নাকি নাকি শেষ হয় নাই লাস্ট ক্লাসে? আমার খেয়াল করতেছে না তাদের কোন গ্রুপে করতে পড়েছে। ঠিক আছে, আমি তাহলে শেয়ার করছি। স্যার নিউরোলজিক্যাল এক্সামিনেশন সাইনটা পড়াচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসছে কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে নিউরোলজিক্যাল এক্সামিনেশনে স্টেপস তো বলছিলাম না, স্টেপস? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমাদেরকে হায়ার সার্ভিস ফাংশন বলছিলাম। স্যার কি? হায়ার সার্ভিস ফাংশন, মেন্টাল ফাংশন জি আর কি। স্যার। স্যার মেনিনজিয়াল ইরিটেশনটা শুরু করবেন। ঠিক আছে, তাহলে মেনিঞ্জাল ইরিটেশন ডে, মানে মেনিঞ্জাল ইরিটেশন জানার আগে আমাদেরকে যেটা জানা লাগবে, তোমার নর্মাল হলো কি সিএসএফ ফ্লো। তাহলে নর্মাল সিএসএফ ফ্লো কি কোয়াড্রাটিক প্লেক্সাস অফ দা ল্যাটারাল ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকল, এখান থেকে তোমার সিএসএফ প্রোডাকশন হয়। তারপর আলটিমেটলি সিএসএফ প্রোডাকশন হবে, তারপর সিএসএফ সার্কুলেশন ফ্রম দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, তারপর ওখান থেকে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে তারপর থার্ড ভেন্ট্রিকল, এবং থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক না? এবং ফোর্থ ভেন্ট্রিকল আসছে থ্রো সেরিব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে ফোর্থ সেরিব্রাল অ্যাকুইডাক্ট থাকছে কিন্তু মিডবে নেই। লেটার ভেন্ট্রিকল গুলো আমরা জানি যে ওই লোবে থাকে, ঠিক না? তাহলে লেটার ভেন্ট্রিকুলের এন্টেরিয়র হর্ন, বডি, পোস্টেরিয়র হর্ন এবং ইনফেরিয়র হর্ন, এই চারটা কম্পোনেন্ট থাকে, অথবা এই চারটা পার্টস থাকে। এবং ফ্রন্টাল হর্ন অথবা তোমার যেটা ওই অ্যান্টেরিয়র হর্ন যেটা, অথবা ফ্রন্টাল হর্ন, এটা ফ্রন্টাল লোবের মধ্যে, বডিটা প্যারাটাল লোবে। তারপর এটার ফিগারটা অবশ্য আমি এখানে আনি নাই, তো জাস্ট একটু ইয়ে করা, রিভিউ করা। তারপর পোস্টেরিয়র হর্নটা অক্সিটাল লোবে এবং ইনফেরিয়র হর্ন যেটা টেম্পোরাল লোবে। তাহলে চারটা লোবের মধ্যে তিনটা হর্ন আর বডি থাকে প্যারাটাল লোবে। তাহলে এটা জানার উদ্দেশ্য কি, যে জানার উদ্দেশ্য যখনই ভেন্ট্রিকুলার মেগালি হয় তখনই এই মানে এই করসপন্ডিং লবগুলোকে কম্প্রেস করবে আর কি, এবং করসপন্ডিং লবের যে ফাংশনগুলো হ্যাম্পার হয় অর ডিসফাংশন হয়। এবং এই ধরনের ডিসফাংশনে সাধারণত লোবের সাথে যে রিলেটেড ক্লিনিক্যাল সিমটমগুলো, ওই সিমটমগুলো কিন্তু অ্যাপিয়ার করে। তাহলে আমরা জানি যে হাইড্রোকেফালাস কি, যে এনলার্জমেন্ট অফ দ্য ভেন্ট্রিকল, ঠিক না? এবং এটা যদি কোনো কারণে কোনো ব্লকেজ হয়, তাহলে ব্লকেজ উইদিন ভেন্ট্রিকল হতে হবে অথবা আউটসাইড দ্য ভেন্ট্রিকল। তাহলে উইদিন ভেন্ট্রিকল হলে আমরা এটাকে বলি যে নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। আর যদি আউটসাইড দ্য ভেন্ট্রিকল হয় তাহলে আমরা বলি যে কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। তাহলে হাইড্রোকেফালাসের কমিউনিকেটিং নরমাল। ভেন্ট্রিকুলো মেগালি যেটা, ভেন্ট্রিকুলো মেগালি নর্মাল হতে পারে। নর্মাল যখন বয়সের জন্য, যখন সেরিব্রাল অ্যাট্রফি হয়ে যায় তখন ভেন্ট্রিকুল গুলো ডাইলেট হয়ে যায়, ঠিক না? এবং এটা নর্মাল ডাইলেটেশন।
এবং ভেন্ট্রিকুলার যখন অ্যাবনর্মাল হয় তখন অ্যাবনর্মাল ভেন্টিলেশনকে আমরা তাহলে লেটার ভেন্ট্রিকুল থেকে তারপর ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনোরি, তারপর থার্ড ভেন্ট্রিকুল। আমরা জানি যে ভেন্ট্রিকুল থাকে থ্যালামাস, হ্যাঁ থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তাহলে ডাইন সেভেনের মধ্যে এবং টেলিন সেভেনের মধ্যে থাকছে কিন্তু লেটার ভেন্ট্রিকুল, আর ডাইন সেভেনের মধ্যে থার্ড ভেন্ট্রিকুল। তারপর সেরেব্রাল অ্যাকুইডাক্ট থাকছে মিড ব্রেন। তাহলে ফোর ব্রেনের মধ্যে লেটার ভেন্ট্রিকুল এবং থার্ড ভেন্ট্রিকুল থাকছে। তারপর মিড ব্রেনের মধ্যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট এবং হাইন্ড ব্রেনের মধ্যে ফোর্থ ভেন্ট্রিকুল। তাহলে হাইন্ড ব্রেন ফোর্থ ভেন্ট্রিকুল আমরা জানি যেটা রম্বয়েড শেপের এবং যেটা রুফ হল গিয়ে সেরেব্রাম করছে এবং ফ্লোরটা পন্স এবং মানে মেডুলা তৈরি হয়। তাহলে এই ফোর্থ ভেন্ট্রিকুল থেকে তার আলটিমেটলি সিএসএফ যেটা ফোরামেন অফ মেজেন্ডি এবং ফোরামেন অফ লুস্কা, এই দুইটা ফোরামেন, যেটা মিডলাইন যেটা ফোরামেন অফ মেজেন্ডি এবং ল্যাটারাল যেটা ফোরামেন সেটা ফোরামেন অফ লুস্কা, এর মাধ্যমে আলটিমেটলি সাবআরকান স্পেসে চলে আসে সিএসএফ এবং সাবআরকান স্পেস থেকে অ্যারাগন গ্রানুলেশন দিয়ে যেটা সুপিরিয়র ভেনাস সার্কুলেশনে চলে আসে। তাহলে এই মানে সিএসএফ সার্কুলেশন যখন আমরা নর্মাল অ্যানাটমি যখন এটা করছি তখন সিএসএফ সার্কুলেশনে তো অ্যাবনর্মালিটি জানা লাগবে। তাহলে সিএসএফ সার্কুলেশন একটা মানে অ্যাবনর্মালিটি হতে পারে যে অবস্ট্রাকশন, এবং এই অবস্ট্রাকশন উইদিন সার্কুলেশন অথবা আউটসাইড দ্য সার্কুলেশন, মানে উইদিন ভেন্ট্রিকুল অর আউটসাইড দ্য ভেন্ট্রিকুল, যা বললাম যে কমিউনিকেটিং অর নন কমিউনিকেটিং কার্ডিওভাস্কুলার। আর এর বাইরে যেটা যদি ইনফেকশন হয়ে যায় সিএসএফ, তাহলে আমরা এটাকে মানে সিএসএফ যেহেতু মানে আমরা যেটা বলি যে লেপ্টোমেনিনজিয়াস, হ্যাঁ, তাহলে মেনিনজিয়াল কাভারিং যেটা ডুরামিটার, অ্যারাকনোমিটার এবং মানে পারামিটার ফ্রম আউটসাইড টু ইনওয়ার্ড। তাহলে এই যদি শুধু ডুরামিটারে যদি ইনফ্লামেশন হয় তাহলে আমরা এটাকে পেকিমেনিনজাইটিস বলি, আর যদি অ্যারাকনোমিটার এবং পারামিটারের ইনফ্লামেশন হয় তাহলে আমরা এটাকে লেপ্টোমেনিনজাইটিস বলি, ঠিক না? তাহলে মেনিনজাইটিসের মধ্যে যদিও মেনিনজাইটিস একটা ব্রড টার্ম এবং আলটিমেটলি তিনটা লেয়ারের ইনফ্লামেশনকে বলা হয়, কিন্তু আরো যদি একটু সাবডিভিশন করি তাহলে সাবডিভিশনের মধ্যে দেখা যায় যে পেকিমেনিনজাইটিস, PACHY, পেকিমেনিনজাইটিস এবং লেপ্টোমেনিনজাইটিস। তাহলে পেকিমেনিনজাইটিস মিন্স যে ডুরামিটার ইজ ইনফ্লেমড এবং লেপ্টোমেনিনজাইটিস মিন্স দ্য অ্যারাকনোমিটার and pyometer are involved in the inflammatory process. তাহলে আলটিমেটলি পায়োমিটার এবং ইন্টারভেনিং যে সিএসএফ এর যে ইনফ্লামেশন এটা মেনিনজাইটিস। তাহলে মেনিনজাইটিসে ইনফ্লামেশন গুলো ডিউ টু ইনফেকশন হতে পারে অথবা ডিউ টু ড্রাগ ইনডিউস হতে পারে, ঠিক না? কেমিক্যালের জন্য হতে পারে অথবা টিউমারের জন্য হতে পারে। তাহলে আমরা এখানে মানে ইউজুয়ালি এই আন্ডার গ্রাজুয়েশনে আমরা মেনিনজাইটিস সাধারণত ইনফেক্টিভ প্রসেস বলি আর কি। তাহলে এই যে ইনফেক্টিভ প্রসেসের মধ্যে পাইজনিক ইনফেকশন যেটা, হ্যাঁ, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে অথবা টিউবারকুলার দিয়ে হতে পারে অথবা ভাইরাল দিয়ে হতে পারে, ঠিক না? অথবা হলো গিয়ে ফাঙ্গাল দিয়ে হতে পারে। তাহলে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, তারপর প্যারাসাইট ইত্যাদি। তাহলে মানে ইটিওলজি গুলো আলটিমেটলি তোমাদের তো থার্ড ইয়ারে যেহেতু প্যাথোলজি মাইক্রোলজি থাকে না, তো সুতরাং ইটিওলজি বোঝার একটু কষ্টকর আর কি। মোটামুটি ক্রস যেটা যে ইনফেক্টিভ প্রসেস আমরা যেহেতু ডিল করি তাহলে মেনিনজাইটিসের ইনফেকশনটাকেই আমরা মানে প্রিডমিনেন্ট ইটিওলজি হিসেবে মানে ইয়ে করি, হ্যাঁ, অ্যাড্রেস করি। তাহলে মেনিনজাইটিসের পেশেন্ট সাধারণত কি ধরনের সিমটম নিয়ে আসে? আমাদের কিন্তু ওয়ার্ডেও মেনিনজাইটিসের পেশেন্ট ভর্তি থাকে কিন্তু, ঠিক না? তাহলে তোমরা যদি এখন প্রেসেন্ট থাকতো তাহলে মেনিনজাইটিসের কেস দেখতে পারতাম, ঠিক না? তাহলে এই মোটামুটি তাহলে এই কেস রিলেটেড যেগুলো ডিসকাশন ওগুলো কিন্তু মনে থাকে, আর থিওরিটিক্যাল আলটিমেটলি খুব বেশি মানে মনে থাকবে না। তাহলে মেনিনজাইটিস পেশেন্ট সাধারণত
হ্যাঁ, ফিভার নিয়ে আসে, ফিভার সাথে সিভিয়ার হেডেক, তারপর নাউসিয়া ভমিটিং, যদি রেস অ্যাসিডি হয় তাহলে নাউসিয়া ভমিটিং নিয়ে আসতে পারে, এবং এর পাশাপাশি ফোটোফোবিয়া, ফোনোফোবিয়া, হ্যাঁ, এবং নেক স্টিফনেস নিয়ে আসতে পারে, অথবা নেক পেইন নিয়ে আসতে পারে। তাহলে জ্বরের সাথে পেশেন্ট বলবে যে আমার জ্বর, তারপর মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, ঠিক না, নেক পেইন, এবং এর পাশাপাশি নাউসিয়া ভমিটিং, তারপর ফোটোফোবিয়া, এই ধরনের সিমটম নিয়ে আসে। তাহলে আমরা ডায়াগনোসিস করার জন্য বেড সাইডে সাধারণত তিনভাবে করি। ফার্স্ট আমরা নেক্সট স্টিফনেস দেখি, তারপর সেকেন্ড কার্নিক সাইন, এবং থার্ড হলে গিয়ে যে ব্রুজনিস সাইন দেখি। তাহলে এই তিনটা সাইন, তাহলে আমরা যদি বলি যে সিমটম এন্ড সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন, সিমটমস হলে গিয়ে ফিভার, হেডেক, নেক স্টিফনেস অর নেক পেইন, এবং এর পাশাপাশি ইম্পেয়ারমেন্ট কনসিয়াস হতে পারে, তারপর নাউসিয়া ভমিটিং, ফোটোফোবিয়া হতে পারে। হ্যাঁ, এবং যদি তিনটা সিমটম বলি তাহলে জ্বর, মাথা ব্যথা এবং ঘাড়ে ব্যথা, ফিভার, হেডেক এন্ড নেক পেইন। আর যদি তিনটা সাইন বলি তাহলে সাইনের মধ্যে নেক স্টিফনেস, কার্নিক সাইন এন্ড ব্রুজনিসকি সাইন। তাহলে নেক স্টিফনেস এর জন্য আমাদেরকে কি করা লাগবে, যে ফার্স্টে পেশেন্ট মেনিনজাইটিস ছাড়া, তারপর সাব রেকনাল হেমোরেজ হতে পারে, ঠিক না। তাহলে সাব রেকনাল হেমোরেজ একটা কজ অফ মেনিনজিয়াল ইরিটেশন অর মেনিনজাইটিস। তাহলে সাব রেকনাল হেমোরেজ কি, সাব রেকনাল স্পেসে যদি কোনো কারণে ব্লাড চলে আসে, ঠিক না, তাহলে সাব রেকনাল স্পেসে ব্লাড আসবে কিভাবে, যদি কোনো পেশেন্ট স্ট্রোক হয়। আমরা জানি যে স্ট্রোক যে সাডেন অনসেট অফ ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ডিউ টু ভাস্কুলার কজ, ঠিক না। তাহলে স্ট্রোকের মধ্যে আমরা জানি যে ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোক। তোমাদের যখন ফিফথ ইয়ারে, যখন তোমাদের লেকচার হবে তখন আর একটু জানতে পারবো আর কি, ঠিক না। তাহলে ভাস্কুলার কজের কারণে যদি হঠাৎ করে সাডেন অনসেট অফ ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, যদি যেমন, তাহলে অনসেট হবে সাডেন এবং ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে। তাহলে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট কি, যেমন এফাসিয়া, মানে যেমন ঠিক না, তারপর পিনেমেন্ট ট্র্যাকে যদি হয় তাহলে তার মনোপ্লেজিয়া অথবা হেমিপ্লেজিয়া অর কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে। তাহলে অথবা হ্যাঁ, যদি তার ভিজুয়াল ফাংশন, যদি অক্সিলারি লোবে স্ট্রোক করে দেয় তাহলে তার ভিজুয়াল ফাংশনটা লেগে ইম্পেয়ার্ড হতে পারে। তাহলে মোটামুটি যে লোবের যে ফাংশন, ওই লোবে যদি কোনো কারণে ভাস্কুলার ইভেন্ট হয়, তাহলে ভাস্কুলার ইভেন্ট আইদার ভাস্কুলার ব্লকেজ হতে পারে অথবা ভেসেল রাপচার হতে পারে। যেটা ব্লকেজ হয় আমরা এটাকে ইসকেমিক স্ট্রোক বলি, আর যদি রাপচার হয় তাহলে আমরা এটাকে হেমোরেজিক স্ট্রোক বলি। তাহলে হেমোরেজিক স্ট্রোকের মধ্যে সাধারণত দুই ধরনের হয়, একটা প্যারেনকাইমাতে হয় এবং এটাকে আমরা ইন্ট্রাপ্যারেনকাইমাল হেমোরেজ বলি অথবা ইন্ট্রাসেপ্টাল হেমোরেজ, আর যেটা সাবঅ্যারাকাইড স্পেস হয় এটাকে সাবঅ্যারাকাইড হেমোরেজ বলি। তাহলে মেনিনজিয়াল ইরিটেশনের একটা কজ হলো গিয়ে যে ইনফেক্টিভ প্রসেস, আর একটা কজ হলো গিয়ে হেমোরেজ, ঠিক না। তাহলে সাবঅ্যারাকাইড হেমোরেজ খুব ইম্পর্টেন্ট, এবং এটাও কিন্তু পেশেন্ট এর মধ্যে প্রায় 4-5জন পেশেন্ট কিন্তু ওয়ার্ডে ভর্তি ছিল। হ্যাঁ, গত মাসে কিন্তু সাবঅ্যারাকাইড হেমোরেজের 4 থেকে 5টা পেশেন্ট ওয়ার্ডে ভর্তি ছিল। তাহলে এই ধরনের মানে কেসগুলো খুব কমন পাওয়া যায়, এবং ডায়াগনোসিস কিন্তু তোমাদেরকে ওই হিস্ট্রি এবং তাদের সাথে এই এক্সামিনেশন একটা পার্ট কিন্তু, যে ডিরেকশনের সাইট ইন্টারনাল প্রেশার হয়, তাহলে ব্রেনের প্রেশার কারণে বেড়ে যায়। তাহলে আমরা জানি যে নর্মাল ইন্টারনাল প্রেশার, হ্যাঁ, লেস দেন 50। Recording stopped.
Recording in progress. কানেকশনের সমস্যা হচ্ছে। তাহলে আমরা প্রথমেই পেশেন্টকে সুপাইন পজিশন করবো। তাহলে পজিশন দ্য পেশেন্ট সুপাইন উইথ নো পিলো, কোনো পিলো ইউজ করতে পারবে না, ঠিক না? তারপর সেকেন্ড যে পেশেন্ট তার লেগস গুলোকে ফুলি এক্সটেন্ড করবে, এক্সপোজ এন্ড ফুলি এক্সটেন্ড বোথ অফ দ্য পেশেন্টস লেগ। এই লেগ এক্সপোজ করার উদ্দেশ্য কি, যে আমরা যখন নেক্সট স্টিফনেস দেখবো তখন সাইমালটেনিয়াসলি ব্রুজেসকি সাইন দেখে ফেলবো। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ ব্রুজেসকি সাইন, এটা নেক্সটে আসবে, নেক্সট আসতেছে। নেক্সট স্টিফনেস দেখার সময় আমরা প্লেস ইউর হ্যান্ডস অন আইদার সাইড অফ দ্য পেশেন্টস হেড সাপোর্টিং দ্য অক্সিপুট। তাহলে পেশেন্টের যে অক্সিপুট, এই অক্সিপুটে আমরা তাহলে পেশেন্টের যে ওই অক্সিপুটে আমরা আমাদের হ্যান্ডটাকে প্রেস করলাম এবং দেন জেন্টলি তার নেকটাকে ফরওয়ার্ড ফ্লেক্স করলাম। তাহলে ফরওয়ার্ড ফ্লেক্সন করার সময় আমরা সাধারণত এক্সামিনেশন করার আগে পেশেন্টকে জিজ্ঞেস করতে, যে আপনার মানে নেক পেন আছে কিনা, ঠিক না, অথবা আগে নেকের কোনো জয়েন্ট প্রবলেম ছিল কিনা। তাহলে এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য, যে তার যদি নেক পেন থাকে তাহলে আমাদেরকে খুব কেয়ারফুলি নেকের এক্সামিনেশন করতে হবে, ঠিক না? তাহলে ফ্লেক্স দ্য পেশেন্টস হেড জেন্টলি আনটিল দেয়ার চিন টাচেস দেয়ার চেস্ট। তাহলে ততটুকু ফ্লেক্স করবে যতটুকুতে চিনটা চেস্টকে টাচ করে, ঠিক না? তাহলে তারপর ask the patient to hold their position for 10 seconds. Okay. If neck stiffness is present, the neck cannot be passively flexed and you may feel spasm in the neck muscle. তাহলে যদি পেশেন্টের যদি নেক স্টিফনেস থাকে অথবা নেক রিজিডিটি যদি থাকে, তাহলে পেশেন্ট তার নেকটাকে ফরওয়ার্ড ফ্লেক্স করতে পারবে না, এবং ফরওয়ার্ড ফ্লেক্স না করার কারণে তার চিনটাকে সে চেস্টে টাচ করতে পারবে না, ঠিক না? তাহলে আমরা নেক স্টিফনেস দেখলাম, আচ্ছা ফার্স্ট। তারপর সেকেন্ড হলো গিয়ে যে তার আবার নেকের ল্যাটারাল মুভমেন্ট করা লাগবে। তাহলে ফরওয়ার্ড ফ্লেকশন যেটা চিন চেস্টকে টাচ করবে, এবং ল্যাটারাল ফ্লেকশন অথবা ল্যাটারাল রোটেশন, ঠিক না? তাহলে আমাদের ল্যাটারাল রোটেশনের উদ্দেশ্য, যে অনেক সময় সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থাকে, তাহলে অনেক সময় সার্ভাইকাল স্পন্ডিলাইসিসে কিন্তু ফরওয়ার্ড ফ্লেকশনটা তার হ্যাম্পার হয়, কিন্তু ল্যাটারাল ফ্লেকশনও কিন্তু তার হ্যাম্পার হবে। তাহলে নেক রিজিডিটিতে সাধারণত ফরওয়ার্ড ফ্লেকশনে কিন্তু ইম্পেয়ার্ড হয়, কিন্তু ল্যাটারাল যে রোটেশন রাইট এবং লেফট, এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু নেক স্টিফনেস যদি থাকে, যেটা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, তাহলে স্পন্ডিলাইসিসের কারণে যদি মানে নেক স্টিফনেস হয়, তাহলে তার ফরওয়ার্ড এবং ল্যাটারাল ফরওয়ার্ড ফ্লেকশন এবং ল্যাটারাল রোটেশন বোথ মুভমেন্ট কিন্তু এম্পেয়ার হবে। আচ্ছা, এবং এই নেক স্টিফনেস দেওয়ার সময় যদি দেখি যে পেশেন্টের হিপ এবং নি হ্যাঁ সাইমালটেনিয়াসলি ফ্লেকশন হচ্ছে, তাহলে আমরা এটাকে ব্রুজেসকি সাইন বলি। তাহলে ব্রুজেসকি সাইন কি, যে flexion of the neck with simultaneous flexion of the hip and knee. তাহলে নেক ফ্লেকশনের সাথে সাথে হিপ এবং নি ফ্লেকশন হবে। যদিও এইসব সাইনের এগুলো কম, তারপরেও এটা পার্ট অফ এক্সামিনেশন। আচ্ছা, নেক্সট আসি যে সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশনের মধ্যে আমরা তাহলে নেক রিজিডিটি এবং ব্রুজেসকি সাইনটা শেষ করলাম। তারপর নেক্সট ইম্পর্টেন্ট যেটা, যে কার্নিক সাইন। তাহলে কার্নিক সাইন কি? কার্নিক সাইনে আমরা পেশেন্টকে সুপার পজিশন রাখলাম, তারপর তার হিপ জয়েন্টটাকে 90 ডিগ্রি ফ্লেক্স করলাম, এবং নি জয়েন্টটাকেও কিন্তু 90 ডিগ্রিতে ফ্লেক্স করলাম। তাহলে হিপ এবং নি দুটাই কিন্তু 90 ডিগ্রিতে ফ্লেকশন অবস্থা থাকবে, ঠিক না? আচ্ছা, তারপর এক্সামিনার যে এক্সামিনি, সে তার রাইট হ্যান্ডটাকে রাইট হিলে প্লেস করবে এবং লেফট হ্যান্ডটাকে ওভার দ্য হ্যামস্ট্রিং মাসেল। তাহলে আমাদের লেফট হ্যান্ডটাকে হ্যামস্ট্রিং মাসেলে প্লেস করার উদ্দেশ্য কি? যদি আমরা এক্সামিনেশন করার সময় যদি মাসেল স্পাজম হয়, তাহলে আমরা এই মাসেল স্পাজমটাকে যদি আমরা এটাকে ফিল করতে পারি যে মাসেল টট হচ্ছে কিনা, তাহলে মাসেল টটনেস দেখার জন্য আর কি। তাহলে আমরা এই রাইট হ্যান্ডটাকে রাইট হিলে এবং লেফট হ্যান্ডটাকে ওভার দ্য হ্যামস্ট্রিং
মাসেল আমরা প্রেস করলাম, তারপর গ্র্যাজুয়ালি নিটাকে হলো গিয়ে ইয়ে করলাম, এক্সটেন্ড করলাম, এবং এই এক্সটেন্ড করতে গিয়ে আমাদেরকে তিনটা জিনিস দেখতে হবে। ফার্স্ট হলো গিয়ে যে এখানে হ্যামস্ট্রিং এর স্পাজম হচ্ছে কিনা। যদি রিফ্লেক্স স্পাজম হয় তাহলে হ্যামস্ট্রিং মাসেল টট হবে, এবং আমরা এটাকে লেফট হ্যান্ড দিয়ে ফিল করবো। সেকেন্ড হলো গিয়ে যেটা, যেহেতু পেইনফুল স্পাজম হয় তাহলে পেশেন্টের এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হবে, এবং পেশেন্ট সাধারণত তার গ্রিমেস যেটা, তার গ্রিমেসটাকে সে ইয়ে করবে। হ্যাঁ, তাহলে পেশেন্ট গ্রিমেসের ইয়ে করছে না, এটাকে খেয়াল করবে তার এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক না, মানে পেইনফুল এক্সপ্রেশন হচ্ছে কিনা। সেকেন্ড, তারপর থার্ড হলো গিয়ে তার অপোজিট লিম যেটা, সেই লিমের ফ্লেকশন হচ্ছে কিনা, তাহলে ফ্লেকশন অফ দ্য আদার লিম এট দ্য হিপ এন্ড নি। তাহলে আমাদেরকে এই তিনটা কম্পোনেন্ট দেখতে হবে কিন্তু, ঠিক না। তাহলে হ্যামস্ট্রিং স্পাজম আমরা এটাকে ফিল করলাম, পেশেন্টের এক্সপ্রেশনটাকে আমরা দেখলাম যে তার পেইনফুল গ্রিমেস হচ্ছে কিনা এবং পেইনফুল এক্সপ্রেশন হচ্ছে কিনা। তারপর থার্ড হলো গিয়ে যে তার অপোজিট লিম্বের নি এবং হিপ ফ্লেক্স করছে। যদি এই তিনটা সাইন পাওয়া যায় তাহলে আমরা এটাকে কার্ডিক সাইন বলি। তাহলে কার্ডিক সাইন কিন্তু one of the most important part of one of the most important sign of meningeal irritation। হ্যাঁ, অনেক সময় এই মেনিঞ্জিয়াল ইরিটেশন যে সবসময় মেনিঞ্জাইটিস অথবা আদার কজ অফ যে মেনিঞ্জিয়াল ইরিটেশন থাকবে এমন না। অনেক সময় যদি পেশেন্ট ডিপ কমাতে থাকে তাহলে ডিপ কমাতে অনেক সময় মেনিঞ্জিয়াল ইরিটেশনে ডিপ কমাতে যদি পেশেন্ট থাকে তাহলে তার সাইন্স অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন নাও থাকতে পারে, ঠিক না। তাহলে কমাটোস পেশেন্টের এক্সামিনেশন এর আমরা যখন কমাটোস পেশেন্ট অ্যাপ্রোচ করবো তখন জানতে পারবো। আচ্ছা, নেক্সট আছে যে আমাদের ক্যানিনারি নার্ভ এক্সামিনেশন। তাহলে ক্যানিনারি নার্ভ এক্সামিনেশনের মধ্যে আমরা জানি যে আমাদের টোটাল 12 পেয়ারস অফ ক্যানিনারি নার্ভ, ঠিক না। তাহলে এবং এই 12 পেয়ার অফ ক্যানিনারি নার্ভস এর মধ্যে আমাদের যেটা ফার্স্ট ক্যানিনারি নার্ভ সেটা হলো গিয়ে অলফ্যাক্টরি ফার্স্ট পেয়ার, ঠিক না। অলফ্যাক্টরি ফাংশন কি, যে অলফ্যাকশনে, ঠিক না, এটা স্মেলে, টেস্ট এর সাথে রিলেটেড। তারপর সেকেন্ড যেটা ক্যানিনারি নার্ভ সেটা অপটিক, এবং এই অপটিক নার্ভের ফাংশন কি, যে ভিশনের জন্য। তাহলে অপটিক নার্ভ হলো গিয়ে ফর ভিশন। তাহলে আমাদের যে ফর ব্রেন থেকে সাধারণত এই অলফ্যাক্টরি এবং অপটিক এই দুটা নার্ভ আসছে। তাহলে ক্রেনিয়াল নার্ভকে আমরা সাধারণত পেরিফেরাল নার্ভের আমরা পেরিফেরাল নার্ভ সিস্টেমের একটা পার্ট হিসেবে আমরা ক্রেনিয়াল নার্ভকে ধরি, কিন্তু এক্সেপ্ট হলো গিয়ে যে অলফ্যাক্টরি নার্ভ এবং অপটিক নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ এবং অপটিক নার্ভ এটা কিন্তু পার্ট অফ সেন্ট্রাল নার্ভ সিস্টেম, ঠিক না। এটা তোমরা অলরেডি অ্যানাটমিতে এই জিনিসটা হ্যাঁ জেনে আসো। তাহলে অলফ্যাক্টরি এবং অপটিক নার্ভ এটা পার্ট অফ দ্য সিএনএস, এবং আদার নার্ভস হলো পার্ট অফ দ্য পেরিফেরাল নার্ভ সিস্টেম। তারপর থার্ড নার্ভ যেটা, থার্ড নার্ভ হলো গিয়ে যে অকুলোমোটর নার্ভ। এই অকুলোমোটর নার্ভের ফাংশন কি, যে রিলেটেড উইথ দ্য মুভমেন্টস অফ দ্য আই। তাহলে থার্ড, ফোর্থ এবং সিক্স, হ্যাঁ, অকুলোমোটর নার্ভ, তারপর ফোর্থ যে ট্রোক্লিয়ার নার্ভ, এবং সিক্স অ্যাবডুকশন নার্ভ। তাহলে এই তিনটা নার্ভ মুভমেন্ট অফ দ্য আই বল, ঠিক না। এবং এটা এই এক্সটেনসিভ মাসল অফ দ্য আই বা ইন্ট্রোজিভ মাসল অফ দ্য আই। আমরা জানি যে এক্সটেনসিভ মাসল অফ দ্য আই বলের মধ্যে যে সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, তারপর মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, চারটা রেক্টাই, এবং যেটা সুপিরিয়র অবলিক এবং ইনফিরিয়র অবলিক, হ্যাঁ, এই মাসলগুলোকে এই তিনটা নার্ভ সাপ্লাই করে। এবং এর পাশাপাশি যে আই লিডের মাসেল, যে লেভেটর পালপেবরি সুপিরিয়র্স, এই মাসেলটাকে কিন্তু অকুলোমোটর নার্ভ সাপ্লাই করবে। তাহলে অল দ্য extraocular muscles are supplied by the third nerve except SO4, superior oblique এটা by the fourth nerve, এবং LR6 lateral rectus by the abducens nerve। তাহলে আমাদের অ্যানাটমি জানাটা কিন্তু কি ইম্পর্টেন্ট, ঠিক না। মানে অ্যানাটমি জানলে কিন্তু আমরা নেক্সট এই আমরা এক্সামিনেশন তৈরি করতে পারবো, প্রসিড করতে পারবো। তারপর আসি যে ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ট্রাইজেমিনাল নার্ভের আমরা জানি যে তিনটা ডিভিশন, হ্যাঁ, এবং এই তিনটা ডিভিশনের মধ্যে অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার। তার মধ্যে অপথ্যালমিক এবং ম্যাক্সিলারি হল গিয়ে পিওরলি সেন্সরি নার্ভ, আর ম্যান্ডিবুলার নার্ভ এটা মিক্সড নার্ভ। তাহলে এই যে টোটাল ক্রেনিয়াল নার্ভস এর মধ্যে আমরা জানি যে পিওর সেন্সরি, তারপর পিওর মোটর এবং মিক্সড নার্ভ, ঠিক না। তাহলে পিওর সেন্সরি নার্ভের মধ্যে গিয়ে ক্রেনিয়াল নার্ভস 1, 2 and 8। তাহলে অলফ্যাক্টরি, অপটিক এবং
ভেস্টিবুলোকক্লিয়ার, এটা পিওরলি সেন্সরি নার্ভ। আর পিওরলি মোটর নার্ভের মধ্যে থার্ড, ফোর্থ, সিক্স, ঠিক না, অকুলোমোটর, তারপর অ্যাবডুসেন এবং প্রক্লিয়ার, এবং এর পাশাপাশি এলিমেন্ট 12, তাহলে এক্সেসরি নার্ভ এবং হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে এটা এই এই মানে ফার্স্ট নার্ভ হলো কি পিওরলি মোটর, আর বাকি হলো কি মিক্স নার্ভ। তাহলে ট্রাইজেমিনাল নার্ভ, ফিফথ নার্ভ, তারপর সেভেন্থ নার্ভ ফেশিয়াল নার্ভ, তারপর গ্লোসোফারিঞ্জিয়াল এবং ভেগাস। হ্যাঁ, তাহলে অনেক সময় কিন্তু পরীক্ষার্থে এই অনেক সময় যখন ক্লিন আপ এক্সামিনেশন দেওয়া হয় তখন কিন্তু জিজ্ঞেস করা হয়, অথবা ভাইবার টেবিলে জিজ্ঞেস করা হয় যে ক্লিন আপ এর পেয়ার, হ্যাঁ, ক্লিন আপ এর টোটাল নাম্বার, তারপর ক্লিন আপস এর নামগুলো, ঠিক না, অলফ্যাক্টরি নার্ভ, অপটিক নার্ভ, তাহলে এরকম প্রত্যেকটা ক্লিন আপস এর নামগুলো জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তার মধ্যে পিওর ট্রান্সফারি, পিওর মোটর এবং পিওর এবং মিক্স নার্ভ, এদের জানা ইম্পর্টেন্ট, এবং অরিজিন গুলো। তাহলে ফোর ব্রেন থেকে আমরা জানি যে অলফ্যাক্টরি অপটিক এই দুটো নার্ভ আসে, তারপর মিড ব্রেন থেকে আবার দুইটা, ওকুলোমোটর এবং ট্রক্লিয়ার নার্ভ, ঠিক না। তারপর তারপর পন্স থেকে চারটা নার্ভ আসবে, ট্রাইজেমিনাল নার্ভ যেটা পন্সের সার্ভিস থেকে আসে, এবং কন্টামেন্টারি জাংশন থেকে 6, 7, 8 নার্ভ, ঠিক না। তাহলে এই অ্যাবডুসেন নার্ভ, তারপর পেশিয়াল নার্ভ এবং ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, এটা কন্টামেন্টারি জাংশন থেকে আসে। তারপর লোয়ার ফোর ক্লিন নার্ভ যেটা গ্লোসোফারিঞ্জিয়াল, তারপর ভেগাস, এক্সেসরি এবং হাইপোগ্লোসাল। তাহলে এই চারটা লোয়ার ক্লিন নার্ভ হলো গিয়ে মেডুলা থেকে আসবে। তাহলে আমাদেরকে মানে ফার্স্টে ক্লিন নার্ভ এক্সামিনেশন যাওয়ার আগে মানে মিনিমাম অ্যানাটমিটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক না। তারপর তাহলে মিনিমাম অ্যানাটমি জানার পরে কিন্তু আমরা এই এক্সামিনেশনে প্রস্তুত করতে পারবো, এবং এক্সামিনেশনের সময় আবার যখন কোনো ওই অ্যানাটমি আসবে যেটা ইম্পর্টেন্ট রিলেভেন্ট, তাহলে ওই রিলেভেন্ট অ্যানাটমি কিন্তু জানা লাগবে। তাহলে ক্লিন নার্ভস এর এক্সামিনের ক্ষেত্রে আমরা অলরেডি আমরা ওই এক্সামিনেশনের কম্পোনেন্ট গুলো, তারপর আমরা কোন কোন এক্সামিনেশন ক্লিন নার্ভস বা কোন কোন এক্সামিনেশন করবো, এবং কি কি সিমটম নিব পেশেন্টের কাছ থেকে, হ্যাঁ, ওগুলো জাস্ট একটু ডিসকাস করা, তারপর ফার্দার আমরা এক্সামিনেশনের মধ্যে প্রসিড করবো। তাহলে অলফ্যাক্টরিতে আমরা পেশেন্টকে পেশেন্টে জিজ্ঞেস করি যে তার কোনো নেজাল কনজেশন আছে কিনা, অথবা নেজাল ডিসচার্জ আছে কিনা, ঠিক না, তারপর নেজাল অবস্ট্রাকশন আছে কিনা, এবং পেশেন্ট তার যে স্মেল, নর্মাল স্মেল নিতে পারে কিনা, ঠিক না, এবং তার নর্মাল যে ফুড টেস্ট এটা ইনটেক্ট কিনা। তাহলে এতটুকু আমাদের জানার পর তারপর আমরা অলফ্যাক্টরি এক্সামিনেশনে যাব। তারপর নেক্সট হলো গিয়ে যে অপটিক নার্ভ। তাহলে অপটিক নার্ভের ক্ষেত্রে আমরা সাধারণত বেড সাইডে কি কি কম্পোনেন্ট গুলো এক্সামিন করি। তাহলে ফার্স্ট আমরা যে ভিজুয়াল অ্যাকিউটি দেখি, তাহলে পেশেন্ট দেখতে পারে কিনা, হ্যাঁ, এবং তার ডিস্টেন্ট ভিশন এন্ড নিয়ার ভিশন, এই দুটা ভিশন তার ইনটেক্ট কিনা, তাহলে আমাদেরকে ভিশন অর্থাৎ ভিজুয়াল টেস্ট করা। তাহলে এই আমাদের অপটিক নার্ভের ক্ষেত্রে অ্যাকিউটিভ ভিশন, এবং এই অ্যাকিউটিভ ভিশন দেখার জন্য আমরা স্ন্যানের চার্ট ইউজ করি, ঠিক না। তাহলে স্ন্যানের চার্ট কিন্তু তোমরা যখন তোমাদের ফোর্থ ইয়ারে আই যখন প্লেস হবে তখন তোমরা দেখবে যে ডিপার্টমেন্ট অফ অপথলমোলজিতে স্ন্যানের চার্ট দেওয়া। তাহলে স্ন্যানের চার্ট সাধারণত 6 মিটার ডিস্টেন্সে বসানো থাকে, ঠিক না, এবং এবং এটা আবার বেড সেটের জন্য কিন্তু বেড সেট স্ন্যানের চার্ট পাওয়া যায়, ঠিক না। আচ্ছা, এবং এর পাশাপাশি আমাদের যে ফিল্ড অফ ভিশন, তাহলে তাহলে ভিজুয়াল ফিল্ড দেখার জন্য আমাদেরকে কনফ্রান্টেশন টেস্ট করতে হয়। তাহলে কনফ্রান্টেশন টেস্ট গুলো নেক্সট ডিসকাশনে আসবে। আর বেড সেটে আর আমরা তোমরা যদি অপথলমোলজিতে যাও, তাহলে অপথলমি মানে আই ডিপার্টমেন্ট, তাহলে ওরা পেরিমেট্রি করে, ঠিক না। তাহলে ওখানকার ওখানে তোমার পেরিমেট্রি যে ইনস্ট্রুমেন্টাল, তাহলে ফিল্ড অফ ভিশন দেখার জন্য আমরা যদি ইনস্ট্রুমেন্ট ইউজ করি তখন পেরিমেট্রি করি, এবং এখন তো রিসেন্টলি অটোমেটেড পেরিমেট্রি পাওয়া যায়, এবং মানে অটোমেটিক যে এটাকে চেক করা যায় ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। আচ্ছা, এবং এর পাশাপাশি কালার ভিশন, তাহলে আমাদেরকে কালার ভিশন দেখার জন্য তাহলে আমরা অ্যাকিউটিভ ভিশন দেখলাম, তারপর ফিল্ড অফ ভিশন দেখলাম,
থার্ড হলো গিয়ে যে কালার ভিশন দেখলাম। তাহলে কালার ভিশন দেখার জন্য আমাদেরকে সাধারণত রেড, গ্রিন এবং ব্লু এই তিনটা প্রাইম কালার, যেটা যেটা মেইন কালার, এই তিনটা কালার দেখা হয়, ঠিক না? এবং আমরা এটা মানে বেড সাইডে গিয়ে যে ইশারা চার্ট দিয়ে দেখি। তাহলে ইশারা চার্ট, তারপর কি কনফার্মেশন টেস্ট আর পেরিমেট্রি এবং স্যানেল চার্ট, এই চার্টগুলো একটু নামটা তোমাদেরকে মনে রাখা লাগবে। তোমাদের যেহেতু থার্ড ইয়ার, যেহেতু মানে মেইনলি হল গিয়ে যে সিমটম বেসড, তোমাদেরকে সিমটম অ্যানালিসিস গুলো জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যত বেশি সিমটম অ্যানালিসিস করতে পারবা ততই কিন্তু তোমাদের ডায়াগনোসিসের জন্য কিন্তু তোমাদের থার্ড ইয়ারের জন্য কিন্তু মানে এতটুকু করতে পারলে কিন্তু মোর দেন এনাফ। আচ্ছা, আর এর পাশাপাশি যেটা, আচ্ছা তাহলে এর পাশাপাশি যেটা যে ওই এক্সাম মানে এক্সামিনেশন স্টেপস গুলো জেনে নেওয়া, ঠিক না? তাহলে এক্সামিনেশন স্টেপস যদি কিছুটা জানতে পারো অথবা কিছুটা যদি ইয়ে করো, তাহলে আলটিমেটলি এটাও করতে ফিফথ ইয়ারে কাজে দিবে আর কি। আচ্ছা, তবে লাস্টে আমাদের কম্পোনেন্ট কি, অপটিমাল কম্পোনেন্টের মধ্যে আমরা লাস্ট করেছি যে ফান্ডোস্কোপি। তাহলে ফান্ডোস্কোপি কি আমরা ওই অপথলমোস্কোপি বলি, মানে অপথলমোস্কোপ একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা সাধারণত আয়ের এক্সামিনেশন করি। এবং ফান্ডাস আমরা দেখি আমরা সাধারণত রেটিনাল এক্সামিনেশন করি, ঠিক না? তাহলে রেটিনা এক্সামিনেশন করার সময় পেশেন্টের যে যতটুকু আমরা রেটিনার যে যতটুকু আমরা অপথলমোস্কোপ দিয়ে দেখতে পারি ওটাকে আমরা ফান্ডাস বলি। তাহলে ফান্ডাসকে আমরা সাধারণত রেটিনা, সেন্ট্রাল রেটিনা, পেরিফেরাল রেটিনা, তারপর অপটিক ডিস্ক, ঠিক না? এই এই মানে কম্পোনেন্ট গুলো দেখা হয়। তাহলে ফান্ডোস্কোপি যদিও বলা হচ্ছে, কিন্তু ফান্ডোস্কোপিটা আন্ডার গ্রাজুয়েশনে এটা ইম্পর্টেন্ট না আর কি, এটা সাধারণত পজিশন লাগে। তারপরও যতটুকু প্রয়োজন ডিসকাস করবো। তারপর নেক্সট আসি যে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। তাহলে ভেস্টিবুলো কক্লিয়ার এটা সেন্সরি নার্ভ, এবং আমরা বেডসাইডে তার কন্ডাক্টিভ ডেফনেস অথবা সেন্সরি নিউরাল ডেফনেস দেখার জন্য রিনি টেস্ট এবং ওয়েবার টেস্ট, এই দুটো টেস্ট করা হয়। এবং ভেস্টিবুলো কক্লিয়ার এবং এটা এই টেস্টগুলো সাধারণত যেহেতু ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ রিলেটেড টু হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স, তাহলে হিয়ারিং কম্পোনেন্টটা কিন্তু তোমাদেরকে ইএনটিতে, হ্যাঁ, স্যাররা তোমাদেরকে মানে এটা পড়াবে। আর যেটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা এটা যেহেতু নিউরোর পার্ট, তাহলে নিউরোলজিতে তোমাদেরকে পড়ানো হবে। আচ্ছা, তাহলে আসি যে তোমার, তাহলে আসি যে ফার্স্টে এই ক্লিনিনার এক্সামিনেশন ক্ষেত্রে ফার্স্টে আসি যে অপটিক নার্ভ। তাহলে আমরা যেটা বললাম যে আচ্ছা, এখন মানে বেড সাইড তোমাদেরকে অলফ্যাক্টরি নার্ভের এক্সামিনেশন সাধারণত বলা হয় না, কিন্তু যদি দেওয়া হয় তাহলে পেশেন্টকে সাধারণত যে এক্সামিনার, ঠিক না, সে একটা মানে আমাদেরকে মানে পেশেন্টকে আমরা যখন তার অলফ্যাকশন ইয়ে টেস্ট করবো, তাহলে যেগুলো নন, যেগুলো ইয়ে, ঠিক না, যেমন একটা সেন্ট অথবা একটা সোপ, সোপের যে সেন্টটা, অথবা মানে বেডসাইড অথবা একটা টি ব্যাগ, ঠিক না? তাহলে আমাদের এই টি ব্যাগের যে নর্মাল সেন্স, এই 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 যে স্মেল, এই স্মেলগুলো মোটামুটি কম বেশি সবাই ইয়ে করতে পারে, ডিটেক্ট করতে পারে, ঠিক না? অথবা একটা সোপ এর ইয়েটা স্মেলটা কম বেশি সবাই করতে পারে, অথবা একটা আতর, ঠিক না? তাহলে বেড সাইডে আমরা সাধারণত মানে পেশেন্টকে বলি যে আপনি আপনার চোখটা বন্ধ রাখবেন, তারপর আমরা ওনার যে দুটো নিয়ে আসছে, একটা নিয়ে আসছে আমরা অবস্ট্রাক্ট করে দিই, তারপর আরেকটা নিয়ে আসছে সামনে, যে যেসব স্মেল গুলো পেশেন্ট রিকগনাইজ করতে পারে, ঠিক না, ওই ধরনের কম্পোনেন্ট তাকে দেওয়া হয় এবং তাকে রিকগনাইজ করতে বলা হয়, ঠিক না? তাহলে আমরা যে সাবান দিতে পারি, সোপ দিতে পারি একটা, হ্যাঁ, মিনি সোপ, অথবা আমরা ইয়ে দিতে পারি, টি ব্যাগ দিতে পারি, দিয়ে বলতে পারি যেটা বিশেষ স্মেল, এবং এই স্মেলটা পেশেন্ট হলে ইয়ে করতে পারি, রিকগনাইজ করতে পারি কিনা। তাহলে অলফ্যাকশন এবং অলফ্যাক্টরি এক্সামিনেশন কিন্তু মানে বেড সাইডে রিয়ালি করা হয়, হ্যাঁ। তারপর সেটি অপটিক নার্ভ। তাহলে অপটিক নার্ভের এক্সামিনেশন, যেহেতু যেটা আমরা বললাম যে ডিস্টেন্স ভিশন এবং নিয়ার ভিশন, এই এবং আমরা সাধারণত স্নেল চার্ট দিয়ে করি। তাহলে স্নেল চার্টটা সাধারণত মানে তোমরা যখন ফোর্থ ইয়ারে
4th ইয়ার অথবা তোমাদের 5th ইয়ার যখন আই প্লেসমেন্ট থাকবে তখন এটাকে ইয়ে করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা মানে স্নেলের চার্ট, হ্যাঁ, ইউজ এ ব্যাকলিট স্নেলের চার্ট পজিশন এট 6 মিটার। তাহলে পেশেন্ট থেকে সাধারণত 6 মিটার ডিস্টেন্স। তাহলে আমাদের যে রুমের সাইজ ছোট, মানে ছোট হওয়ার কারণে আমরা এই স্নেলের চার্টটাকে 3 মিটার ডিস্টেন্স দিই এবং 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 এই 3 মিটারটাকে 6 মিটার করার জন্য আমরা ইউজ করি, মানে মিরর ইউজ করি, ঠিক না? তাহলে যে ওয়ালে চার্ট দেওয়া হয় তার অপোজিট ওয়ালে মিরর দেওয়া হয় এবং আমরা পেশেন্ট মিরর দিয়ে যদি স্নেলের চার্ট থেকে রিকগনাইজ করতে পারে তাহলে তার 6 মিটার ডিস্টেন্স ধরে নেওয়া হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে ব্যাকলিট যেটা স্নেলের চার্ট, আমাদের এখানে ব্যাকলিট স্নেলের চার্টটা পাওয়া যায় না। তারপর রুম লাইট, হ্যাঁ, ডিম করার কোনো স্কোপ থাকে না আর কি। হ্যাঁ, তাহলে আমরা রুমের যে নর্মাল লাইটে দেখি এবং স্নেলের চার্টটাকে আমাদের যেটা অ্যাভেলেবল ওই চার্টে আমরা ইয়ে করি, দেখার চেষ্টা করি। তাহলে ফার্স্টে সে যেহেতু তার ভিজুয়াল একুইটি দেখার জন্য আমরা ইন্ডিভিজুয়াল আই এক্সামিনেশন করবো, তাহলে পেশেন্ট যদি রাইট আই, স্যার হ্যাঁ স্যার আমরা তো বি গ্রুপ, আমাদের এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। স্যার Right. এই টপিক গুলো তো মনে হয় স্যার আগে আপনি পড়াই ফেলছেন, যার কারণে আমি বুঝতে পারতেছি না। বুঝি নাই। বি গ্রুপে স্যার- তোমাদেরকে এটা শেষ করছি। স্যার আমরা বি গ্রুপ, তো আজকে আমাদের মেডিসিনের ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ক্লাস। তো এখন তোমাদের তো গিয়ে, হ্যাঁ, দুইটা গ্রুপ, তো দুইটা গ্রুপের মধ্যে আমি তাহলে তোমাদেরকে আবার মানে নেক্সট ক্লাসে তাহলে ওই সিম্পটম অ্যানালিসিস থেকে আপনি মানে স্টার্ট করবেন নাকি এক্সামিনেশন থেকে আবার? স্যার ফার্স্ট থেকে পড়াইলে ভালো হইতো, যেভাবে ডি First থেকে গ্রুপের না? যেভাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমিও এখন আমি সেজন্য ক্লাস শুরু করার আগে তোমাদেরকে এবং আমাকে কালকে মোটর ফোন করছিল, তো মোটরকে আমি বলছি আপনার দুইটা গ্রুপ থাকলে মানে কমন ডিসকাশনটা কিন্তু মানে ভালো। আর যে তোমাদের থার্ড ইয়ার, তোমাদের তো খালি সিম্পটম অ্যানালিসিস গুলো জানলে হবে, ঠিক না? তাহলে তোমাদেরকে অতটুকু ইয়ে করলে হবে। আলটিমেটলি এক্সামিনেশন গুলো এগুলো তো মেইনলি 5th ইয়ার লাগে, ঠিক না? এবং তাও 5th ইয়ার এত ডিটেইলস লাগে না, কিন্তু তারপরে একটু ডিসকাশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, স্যার তাহলে আমরা আসলে জানতাম না ডি গ্রুপের যে ক্লাস হয়েছে ওটা। আচ্ছা, সমস্যা নেই। তাহলে তাহলে তোমাদেরকে নেক্সট ক্লাসে ইয়ে করবো আগে। তাহলে আর আজকের এতটুকু। হ্যাঁ, আজকে তোমাদের মানে সময় তো আর মনে হয় 10 সেকেন্ড বাকি আছে, সময় শেষ। তাহলে আমাকে আর গিয়ে পার্সেন্টেজ দিয়ে দিও। পার্সেন্টেজ মানে মনে তোমাদের তো মানে 12 জন করে না, একজন মানে অ্যাবসেন্ট আছে। স্যার শুধু 47 অ্যাবসেন্ট। 47 অ্যাবসেন্ট আছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার বি গ্রুপের সবাই প্রেজেন্ট। না, তুমি তোমার স্ক্রিনশট দিয়ে তারপর পার্সেন্টেজ পাঠিয়ে দিবা, বুঝলে? এগুলো ডকুমেন্টেশন লাগবে আমাদের। স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবা, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Recording.